আশা করি তোমরা সকলে ভালো আছো, সকলে সুস্থই আছো এবং যে যার বাড়িতে অবস্থান করছো। আজকে প্রথম বর্ষের যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য আমার এটা চতুর্থ ক্লাস। ইতিপূর্বে আমি 3টে ক্লাস নিয়েছি। সেখানে তোমরা যুক্তিবিদ্যার যে সংজ্ঞা, যুক্তিবিদ্যার উৎপত্তি, ক্রমবিকাশ, যুক্তিবিদ্যার উৎপত্তিগত অর্থ, যুক্তিবিদ্যা কোন কোন বিষয়গুলো তোমরা এর আলোচনার মধ্যে পাবে বা এর প্রামাণ্য সংজ্ঞা, মোটামুটি এই সংক্রান্ত একটা ধারণা হয়ে গেছে যারা প্রতিনিয়ত আমার ক্লাসগুলো দেখেছো। তো যুক্তিবিদ্যা কি সে সংক্রান্ত ধারণা যেহেতু ইতিপূর্বে তোমরা পেয়ে গেছো, এখন আমরা আলোচনা করব যুক্তিবিদ্যার স্বরূপ, অর্থাৎ যুক্তিবিদ্যার মধ্যে আসলে কি আছে বা এটি আলোচনা করলে বা এই যুক্তিবিদ্যার মধ্যে আমরা কি কি বিষয়ের একটা ছবি এই যুক্তিবিদ্যার মধ্যে আমরা খুঁজে পাবো, সেটাই কিন্তু আমাদের আজকের আলোচনার টপিক। যদিও আমি যুক্তিবিদ্যার স্বরূপ আজকে শুরু করব, কিন্তু যুক্তিবিদ্যার মধ্যে এত বিষয়ের সংস্পর্শ রয়েছে যে একটি ক্লাসে হয়তো এটা শেষ করা যাবে না। এটার জন্য আমাকে কমপক্ষে আরও একটি ক্লাস নিতে হবে। তাই তোমরা যারা ক্লাসগুলো প্রতিনিয়ত দেখছো তারা দেখতেই থাকো, তাহলে তোমাদের অনেকটা উপকার হবে বলে আমি আশা করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো যে আজকে আমার ক্লাসের বিষয়বস্তু আমি লিখেছি যুক্তিবিদ্যার স্বরূপ। কিন্তু যুক্তিবিদ্যার স্বরূপ বলতে কিন্তু একটা, দুইটা বা তিনটা বিষয়কে বোঝায় না। এর মধ্যে আবার কয়েকটা বিষয় রয়েছে যা যুক্তিবিদ্যার সাথে গুরুত্বপূর্ণভাবে সম্পর্কিত বা যে বিষয়গুলো যুক্তিবিদ্যার মধ্যে অবশ্যই উপস্থিত থাকতে হবে। তাহলে সেই বিষয়গুলো কি সেটাই আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে বোঝানোর চেষ্টা করব। তো সেই বিষয়গুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, একটু লক্ষ্য করো, যুক্তিবিদ্যা কি বিজ্ঞান নাকি কলা? এটা হলো যুক্তিবিদ্যার সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক। কারণ যুক্তিবিদ্যাকে কি আমরা বিজ্ঞান বলবো নাকি এটাকে আমরা কলাবিদ্যা বলবো? ইতিপূর্বে কিন্তু যুক্তিবিদ্যার উৎপত্তিগত অর্থে আমরা জেনে গেছি যে যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। কিছুটা ধারণা তোমরা পেয়েছো যে যুক্তিবিদ্যাকে আমরা বিজ্ঞান বলতে পারি। আবার যুক্তিবিদ্যাকে কি আমরা কলা বলতে পারি, সেই সংক্রান্ত ধারণা কিন্তু কিছুই আমাদের এখন পর্যন্ত হয় নাই। তো আজকের ক্লাসে আমরা জানবো যে যুক্তিবিদ্যাকে কি আমরা একটা বিজ্ঞান বলবো নাকি যুক্তিবিদ্যাকে একটা কলাবিদ্যা বলবো। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে আসো যে বিজ্ঞান কি বা বিজ্ঞান বলতে আমরা কি বুঝি। যেহেতু এই অধ্যায়টা তোমাদের একটা বর্ণনামূলক অধ্যায়, সকল কথা হয়তো বোর্ডে লিখে বোঝানো সম্ভব নয়। আমি স্পষ্ট করে একটু ধীরে ধীরে বলার চেষ্টা করছি, তোমরা একটু খেয়াল করো। বিজ্ঞান কি? বিজ্ঞান হচ্ছে প্রকৃতির কোনো একটা বিশেষ শাখা সংক্রান্ত কতগুলো নিয়ম নীতি বা রীতিনীতির আলোকে আলোচনা করাটাই হচ্ছে বিজ্ঞান। যেমন ধরো উদ্ভিদবিদ্যা বা উদ্ভিদ বিজ্ঞান, তার আলোচনার বিষয়বস্তু কি? উদ্ভিদ, উদ্ভিদের বংশবৃদ্ধি, উদ্ভিদের জীবন প্রণালী। প্রাণীবিদ্যা বা প্রাণীবিজ্ঞান, তার আলোচনার বিষয়বস্তু কি? প্রাণীদেহের গঠন, প্রাণীর পরিপাকতন্ত্র, প্রাণীর বংশবৃদ্ধি, এই সব কিছু কিন্তু প্রাণীবিজ্ঞানের আলোচনার মধ্যে পড়ে। এইভাবে প্রকৃতির প্রত্যেকটা বিজ্ঞানের আলোচনার কিন্তু এক একটা নির্দিষ্ট ক্ষেত্র আছে। আর বিজ্ঞান মানেই আলোচনার কতগুলো নিয়ম নীতি বা পদ্ধতিও কিন্তু থাকতে হবে নির্দিষ্ট সেগুলো। কারণ বিজ্ঞান ইচ্ছা মতো ব্যাখ্যা করা যায় না। যে যার যেমন খুশি তেমন ভাবে বিজ্ঞানকে কখনোই ব্যাখ্যা দিতে পারবে না বা সংজ্ঞায়িত করতে পারবে না। বিজ্ঞানের ব্যাখ্যা দেওয়ার জন্য বা আলোচনা করার জন্য অবশ্যই সেখানে কতগুলো নিয়ম নীতির অনুসরণ আমাদেরকে অবশ্যই করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এটুকু বুঝলে যে বিজ্ঞান মানে তার আলোচনার একটা বিশিষ্ট ক্ষেত্র থাকবে এবং কতগুলো নিয়ম নীতি থাকবে। আর যে বিষয়ের আলোচনার একটা নির্দিষ্ট ক্ষেত্র আছে, কতগুলো নিয়ম নীতি বা পদ্ধতি আছে, সেই বিষয়টিকে আমরা বলতে পারি বিজ্ঞান। তো আমরা একটু আলোচনা করে নিই। তাহলে বিজ্ঞান হতে গেলে সেই বিষয়ের মধ্যে যে কোনো বিষয়কে যদি বিজ্ঞানের মর্যাদা লাভ করতে হয় বা বিজ্ঞান হিসেবে যদি তাকে মর্যাদা পেতে হয়, তাহলে তার মধ্যে কি কি বিষয় থাকতে হবে? আমাদের আলোচনায় কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। আলোচনার একটা নির্দিষ্ট ক্ষেত্র থাকতে হবে, হ্যাঁ, আবার আলোচনার নির্দিষ্ট নিয়ম থাকতে হবে, যেটা আমি ইতিমধ্যে বলে ফেলেছি। যে কোনো বিষয়কে বিজ্ঞান হতে হলে তার আলোচনার একটা নির্দিষ্ট ক্ষেত্র থাকবে এবং সে আলোচনার কতগুলো রীতিনীতি বা নিয়ম পদ্ধতি অবশ্যই থাকতে হবে। এখন শিক্ষার্থীরা দেখো তো যুক্তিবিদ্যার মধ্যে এটা আছে কিনা। আমরা যদি যুক্তিবিদ্যার সংজ্ঞা ইতিমধ্যে আলোচনা করেছি
যুক্তিবিদ্যার উৎপত্তিগত অর্থ আলোচনা করেছি, সেখানে তোমরা অন্তত এটুকু বুঝতে পেরেছো যে যুক্তিবিদ্যার কিন্তু আলোচনার একটা নির্দিষ্ট ক্ষেত্র আছে। আর যুক্তিবিদ্যার সে আলোচনার ক্ষেত্রটা কি? সেই ক্ষেত্রটা হচ্ছে যুক্তি। অর্থাৎ কিভাবে একটা বৈধ যুক্তি প্রণয়ন করা যাবে, কিভাবে যুক্তির নিয়ম অনুযায়ী যুক্তি প্রণয়ন করা যাবে, তার মানে একটা যুক্তি এবং যুক্তি গঠনের যাবতীয় পদ্ধতি, রীতিনীতি, এই যুক্তি সংক্রান্ত আলোচনার ক্ষেত্রটাই হচ্ছে যুক্তিবিদ্যা। তাহলে দেখো, যুক্তিবিদ্যার কিন্তু একটি আলোচনার নির্দিষ্ট ক্ষেত্র আমরা পেয়ে গেছি। কি সেটা? সেই আলোচনার ক্ষেত্রটা হলো যে যুক্তি পদ্ধতি। এরপর বলছে আলোচনার কতগুলো নির্দিষ্ট নিয়ম থাকতে হবে, সেটাও কিন্তু যুক্তিবিদ্যার আছে। কারণ এই যে যুক্তি নিয়ে যে আমরা আলোচনা করব, যুক্তির নিয়ম পদ্ধতি যদি না থাকে তাহলে কিভাবে আমরা একটা বৈধ যুক্তি গঠন করব, কিভাবে একটা অবৈধ যুক্তিকে আমরা আলাদা করব বৈধ যুক্তি থেকে। তাই অবশ্যই সেক্ষেত্রে আমাদের কতগুলো রীতিনীতি নিয়মের অবলম্বন করতে হবে, না হলে কখনোই আমরা একটা বৈধ যুক্তি দাঁড় করাতে পারবো না। তো শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যার যেমন একদিকে আলোচনার একটি নির্দিষ্ট ক্ষেত্র আছে, সেটা হলো যুক্তি বা যুক্তি পদ্ধতি। আবার এই যুক্তি আলোচনার জন্য যুক্তিবিদ্যা কতগুলো রীতিনীতি নিয়মকানুন প্রণয়ন করে থাকে, সেগুলা নির্দিষ্ট করে যুক্তিবিদ্যায় সন্নিবেশ করা হয়েছে। তাই যুক্তিবিদ্যা আলোচনার নিয়মকানুন আছে। তাই আমরা বলতে পারি কি, যে যুক্তিবিদ্যা হচ্ছে একটা বিজ্ঞান। এবং যুক্তিবিদ জোসেফ এটিকে জোরালোভাবে সমর্থন করেছেন যে যুক্তিবিদ্যাকে আমরা একটা বিজ্ঞান হিসাবে অভিহিত করতে পারি। তো সমাধান হলো একটা, যে যুক্তিবিদ্যাকে কি বিজ্ঞান বলা যায়? তাহলে এক কথা বলবো, হ্যাঁ, এটাকে বিজ্ঞান বলা যায়। বাকি রইল কলাবিদ্যা। যে যুক্তিবিদ্যাকে কি আমরা একটি কলাবিদ্যা বলতে পারি? এটার জন্য দেখো, কলাবিদ্যাটা কি? কলাবিদ্যা হচ্ছে এমন একটা বিদ্যা যা কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য আমাদের পূর্ব থেকে অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার কলাকৌশল শিক্ষা দেয়, সেটাকেই আমরা বলতে পারি কলাবিদ্যা। আবার খেয়াল করো, যে কোনো একটা উদ্দেশ্য সাধনের জন্য আমাদের অর্জিত জ্ঞান, মানে যে জ্ঞানটাকে আমরা অর্জন করেছি বা ইতিমধ্যে লাভ করেছি, সেই জ্ঞানটা কিভাবে বাস্তবে প্রয়োগ করা যায় তার একটা কলাকৌশল প্রদান করে হচ্ছে যুক্তিবিদ্যা। তো শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো যে আমাদের বাস্তব ক্ষেত্রে এমন কোন বিষয়টা আমরা স্বাভাবিকভাবে বলতে পারি। অনেক বিষয় আছে কলাবিদ্যা। যেমন তুমি স্বাভাবিকভাবে ধরো, একজন চিকিৎসক, সে প্রথমে কি করে? চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য বা তত্ত্ব সে পড়াশোনার মাধ্যমে কিন্তু অর্জন করে, এবং সে ওই যে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্যগুলি বা তত্ত্বগুলি কিভাবে বাস্তবে প্রয়োগ করবে তার কলাকৌশলও কিন্তু সে শিক্ষা লাভ করে একজন চিকিৎসক চিকিৎসা শাস্ত্র থেকে। তাহলে এই যে চিকিৎসা শাস্ত্রকে আমরা একটা কলাবিদ্যা বলতে পারি, কারণ একদিকে যেমন চিকিৎসক তাত্ত্বিক জ্ঞান লাভ করতেছে, আবার সেই জ্ঞানটাকে সে কিভাবে বাস্তবে প্রয়োগ করবে, কিভাবে ওই জ্ঞানের আলোকে সে চিকিৎসা সেবা দিবে, সেই জ্ঞানও কিন্তু বা কলাকৌশলও কিন্তু সে অর্জন করছে। তাহলে কলাবিদ্যা এমন একটা বিষয় যে একদিকে সে আমাদের তাত্ত্বিক জ্ঞান দান করবে, আর অন্যদিকে সেই জ্ঞানটা কিভাবে বাস্তবে প্রয়োগ করা যাবে সেই কলাকৌশলও কিন্তু আমাদেরকে শিক্ষাদান করবে। তো কোনো বিষয়কে যদি কলাবিদ্যা হতে হয় তবে তার মধ্যে অবশ্যই দুইটা শর্ত থাকতেই হবে। কি? দেখো, বাস্তবে প্রয়োগের কৌশল শিক্ষা দিতে হবে আর বিজ্ঞান সম্মত হতে হবে। তাহলে দেখো, যে আমি একটা জ্ঞান অর্জন করলাম, কোনো একটা বিষয়ের জ্ঞান অর্জন করলাম, সেটা যদি আমি বাস্তবে প্রয়োগই করতে না পারি তাহলে ওই জ্ঞান তো আমার জন্য একেবারে অনর্থক হয়ে যাবে। সেই জ্ঞান আমার বাস্তব জীবনে কোনো কাজেই আসবে না, ওইটা অর্জন করা না করা আমার সমান কথাই হয়ে যাবে। তাই এমন জ্ঞান আমাকে অর্জন করতে হবে যে জ্ঞান আমি বাস্তবে প্রয়োগ করতে পারি। তাহলে কলাবিদ্যা হলো সেই সকল বিদ্যা যার জ্ঞান বাস্তবে প্রয়োগ করার শিক্ষাও যেখানে থাকবে। তাহলে যুক্তিবিদ্যা কিন্তু আমাদেরকে অবশ্যই যুক্তিগুলোকে কিভাবে বাস্তবে প্রয়োগ করা যায় সেই কলাকৌশল কিন্তু আমাদেরকে শিক্ষা দেয়। শুধুমাত্র যে কিভাবে যুক্তি শিখলাম, কিভাবে যুক্তি প্রয়োগ করলাম, বা যুক্তি কিভাবে প্রদান করা যায়, কিভাবে বৈধ অবৈধ পার্থক্য করা যায়, এই নিয়ম নীতি শিক্ষা দান করা হয়ে গেল, আমার পড়াশোনা শেষ, না। যুক্তিবিদ্যা কিন্তু কখনো সেটা করে না। শিক্ষার্থীরা, তোমরা
আগামী 2 বছর যে পড়বে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে যুক্তিবিদ্যা আমাদেরকে কতটা সহায়তা করে, যে একটা যুক্তি কিভাবে আমরা বাস্তবে প্রয়োগ করতে পারি, কিভাবে একটা যুক্তি বাস্তবে প্রয়োগ করা যায় এবং বৈধ অবৈধ যুক্তির পার্থক্য নির্ণয় করা যায়, সেই সকল বাস্তবসম্মত কলা কৌশলও কিন্তু যুক্তিবিদ্যা আমাদেরকে শিক্ষা দেয়। তাহলে প্রথম শর্তটা কিন্তু যুক্তিবিদ্যা তাহলে পূরণ করে, যে বাস্তবে যে কিভাবে যৌক্তিক জ্ঞান বাস্তবে প্রয়োগ করা যায় সেই কলা কৌশল কিন্তু আমরা যুক্তিবিদ্যার মাধ্যমে শিখি। তাই আমরা কি বলতে পারি যে যুক্তিবিদ্যা হচ্ছে একটা কলাবিদ্যা। এবং যুক্তিবিদ অলড্রিচ বা তার আরো কিছু যুক্তিবিদ তার সঙ্গে এটাকে জোরালোভাবে সমর্থন করেছেন যে যুক্তিবিদ্যাকে আমরা কলাবিদ্যা বলে অভিহিত করতে পারি। তাহলে দেখো এখানে কিন্তু দুইটা মত তৈরি হয়ে গেল। একদল যুক্তিবিদ বললেন যে যুক্তিবিদ্যাকে আমরা বিজ্ঞান বলতে পারি, এখানে কলাবিদ্যা হতে হলে কিন্তু আরো একটা শর্ত আমাদের রয়ে গেছে যে বিজ্ঞানসম্মত হতে হবে। যে শুধু বাস্তবে যে শিক্ষা দিলাম, বাস্তবে প্রয়োগ করা কৌশল শিক্ষা দেওয়া হলো তা না, কিন্তু বরং সেই যে জ্ঞানটা বাস্তবে আমরা যে ব্যবহার করব সেই জ্ঞানটাকে অবশ্যই বিজ্ঞানসম্মত হতে হবে। তো ইতিপূর্বে কিন্তু আমরা জেনে গেছি যে যুক্তিবিদ্যা হলো একটা বিজ্ঞান। তাহলে যুক্তিবিদ্যার মধ্যে একদিকে যেমন যুক্তি বাস্তবে প্রয়োগ করার কৌশল শিক্ষা দেওয়া হয়, তেমনি আবার যুক্তিবিদ্যার যে আলোচনার বিষয়বস্তু সেটা অবশ্যই বিজ্ঞানসম্মত। তাহলে যুক্তিবিদ্যাকে আমরা বিজ্ঞানসম্মতও বলতে পারি, আবার এটা বাস্তবসম্মতও বলতে পারি। তাই যুক্তিবিদ্যাকে একটি কলাবিদ্যা বলেছেন যুক্তিবিদ্যা, বিশেষ করে অলড্রিচ এবং তার সমসাময়িক যুক্তিবিদ্যা। তাহলে দেখো এখানে দুইটা মত। একদল যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বললেন যে এটা শুধুমাত্র বিজ্ঞান, কারণ এর মধ্যে বিজ্ঞানের বৈশিষ্ট্য উপস্থিত আছে। আর একদল যুক্তিবিদ বললেন যে যুক্তিবিদ্যা শুধু বিজ্ঞান না, যুক্তিবিদ্যা হচ্ছে শুধুমাত্র কলাবিদ্যা, কারণ এটার যে বিজ্ঞানসম্মত জ্ঞান সেই জ্ঞানটিকে তারা বাস্তবে প্রয়োগ করার শিক্ষা যুক্তিবিদ্যার মাধ্যমে পায়, তাই যুক্তিবিদ্যা কলাবিদ্যা। তো শিক্ষার্থীরা, এই দুইটা মতবাদই কিন্তু কিছুটা পক্ষপাত দোষে দুষ্ট। কারণ যুক্তিবিদ্যা শুধুমাত্র বিজ্ঞান বলা যাবে না, আবার যুক্তিবিদ্যাকে শুধুমাত্র কলাবিদ্যাও বলা যাবে না। তাহলে যুক্তিবিদ্যা কি? এখন এই দুইটা চরম মতবাদের মধ্যে সমন্বয় সাধন করে যুক্তিবিদ মিল এবং হোয়েটলি একটা সমন্বিত মতবাদ প্রদান করলেন। সেটা হলো যুক্তিবিদ্যা শুধু বিজ্ঞান নয়, যুক্তিবিদ্যা শুধু কলা বিজ্ঞান নয়, বরং কি যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা উভয়। কারণ এই যুক্তিবিদ্যার মধ্যে একদিকে যেমন বিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই যুক্তিবিদ্যার মধ্যে একদিকে কলাবিদ্যার বৈশিষ্ট্য রয়েছে। তাই আমরা শুধু বিজ্ঞান বা শুধু কলাবিদ্যা বলে যুক্তিবিদ্যাটাকে আমরা সীমিত করে ফেলতে পারি না, বরং যুক্তিবিদ্যার মধ্যে কলাবিদ্যার বৈশিষ্ট্যগুলো উপস্থিত, আবার বিজ্ঞানের বৈশিষ্ট্যগুলোই উপস্থিত। তাই আমরা মিল এবং হোয়েটলির মতকে জোরালোভাবে সমর্থন করতে পারি এবং আমরা সিদ্ধান্ত নিতে পারি যে যুক্তিবিদ্যাকে শুধু বিজ্ঞান বলা যাবে না, যুক্তিবিদ্যাকে শুধু কলাবিদ্যা বলা যাবে না, বরং যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা এই দুইটা বিষয় সংমিশ্রণে তৈরি একটা পরিপূর্ণ জ্ঞানের শাখা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু বুঝতে পারলে যে আমাদের শিরোনামটা ছিল যুক্তিবিদ্যা কি বিজ্ঞান নাকি কলা। তাহলে এক কথা উত্তরটা কি হবে? যে যুক্তিবিদ্যা শুধু বিজ্ঞান নয়, শুধু কলা নয়, বরং যুক্তিবিদ্যা হচ্ছে কলা এবং বিজ্ঞান দুইটাই, মানে উভয়ই। তাই আমরা যে কোনো একটা মতকে সমর্থন করে যুক্তিবিদ্যাকে সীমিত না করে বরং দুইটার সংমিশ্রণে যুক্তিবিদ্যাকে পরিপূর্ণ একটা জ্ঞানের শাখা হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। তো শিক্ষার্থীরা, এই যে যুক্তিবিদ্যার যে স্বরূপের শুধুমাত্র একটা টপিক আজকে আমরা আলোচনা করলাম। এরকম আরো টপিক তোমাদের স্বরূপের মধ্যে রয়েছে, যেটা আমরা পরবর্তী ক্লাসগুলো আলোচনা করব। তো তোমরা প্রতিনিয়ত যদি ক্লাসগুলো দেখো তাহলে হয়তো তোমরা খুব দ্রুতই সামনের দিকে এগোতে পারবে। তো আজকের আলোচনা এ পর্যন্তই, যে যুক্তিবিদ্যা বিজ্ঞান নাকি কলা তার জন্য একটা সঠিক সিদ্ধান্তে আমরা উপনীত হলাম এবং পরবর্তী ক্লাসগুলো আরো আমরা এর উপরে বিশদ আলোচনা করব। তো তোমরা সকলেই ক্লাসগুলো দেখতে থাকবে এবং সম্পূর্ণ ক্লাসটি দেখার চেষ্টা করবে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।